সত্যি রবীন্দ্রনাথের গানের তুলনা নেই। মানে আমাদের ভারতবর্ষে এ পর্যন্ত যত গান সৃষ্টি হয়েছে, মানে রবীন্দ্রনাথ এই গানের দিক দিয়ে শ্রেষ্ঠ বলে অনেকে বলেছেন, জ্ঞানীরাও বলেছেন। তো আমি তো অজ্ঞানী, কিন্তু আমার ফিলিংসে তাই মনে হয়। আমি অনেক ধরুন অতুল প্রসাদের প্রায় 50-60 কি 100টা গান গাইতে পারি বা শুনি গিয়ে মানে পড়েছি। রজনীকান্তের প্রায় 100টা গান আমি পড়েছি। অতুল প্রসাদ, রজনীকান্ত, তারপরে তোমার নজরুল, তারপরে বিভিন্ন গান, প্রায় 400-500 গান আমি শুনেছি বা পড়েছি বা নিজে গাইতেও পারতাম এক সময়। কিন্তু আলটিমেটলি দেখলাম যে রবীন্দ্রনাথের গানের সঙ্গে কারো তুলনা হয় না। সমস্ত ভাবে গান রবীন্দ্রনাথ গেয়েছেন। তো এই একটা গান দেখুন। আগুনে হলো আগুনময়, আগুনে হলো আগুনময়, জয় আগুনের জয়, জয় আগুনের জয়, জয় আগুনের জয়, আগুনে হলো আগুনময়। মিথ্যা যত হৃদয় জুড়ে এই বেলা সব যাক, এই বেলা সব যাক না পুরে, মিথ্যা যত হৃদয় জুড়ে এই বেলা সব যাক, এই বেলা সব যাক না পুরে। মরণ মাঝে তোর জীবনের হকরে পরিচয়, মরণ মাঝে তোর জীবনের হকরে পরিচয়, জয় আগুনের জয়, জয় আগুনের জয়, জয় আগুনের জয়, আগুনে হলো আগুনময়, আগুনে হলো আগুনময়, জয় আগুনের জয়। আগুন এবার চলল রে সন্ধানে, কলঙ্ক তোর লুকিয়ে আছে প্রাণে, আগুন এবার চলল রে সন্ধানে, কলঙ্ক তোর লুকিয়ে আছে প্রাণে। আড়াল তোমার যাকরে ঘুচে, লজ্জা তোমার যাকরে মুছে, লজ্জা তোমার যাকরে মুছে, আড়াল তোমার যাকরে ঘুচে, লজ্জা তোমার যাকরে মুছে। চিরদিনের মতো তোমার ছাই হয়ে যাক ভয়, চিরদিনের মতো তোমার ছাই হয়ে যাক ভয়। আগুনের হলো আগুনময়, আগুনে হলো আগুনময়, জয় আগুনের জয়, জয় আগুনের জয়, আগুনে হলো আগুনময়। এই আগুনটা কি জানেন? এই আগুনটা হচ্ছে বিবেক। এই আগুনটা হচ্ছে বিবেক। বিবেক যখন ভেতরের জলে সবগুলি ছাই করেছিল, এই আগুনের কথা হচ্ছে আমাদের ঠাকুর ঈশ্বর এটাই বুঝিয়েছেন রবীন্দ্রনাথের গানের মধ্যে। এই আগুন হলো ভেতরকার বিবেক, হচ্ছে এই আগুন। একটু হাসির খোরাক হোক। নন্দীকান্ত সরকারের খুব বড় বড় মানুষের সঙ্গে নন্দীকান্ত সরকারের যোগাযোগ ছিল, খুব বড় বড় মানুষ। এবং শেষ জীবন উনি অরবিন্দ আশ্রমে, অরবিন্দের কাছে দীক্ষা পেয়ে অরবিন্দ আশ্রমে শেষ জীবন ত্যাগ করেন। বহু বছর বেঁচে ছিলেন। দৈব অনেক সময় মানুষের অনুকূল হয়, আর তাকে সার্থক করে তুলতে হয় পুরুষকারের ভিতর দিয়ে। দৈব একবার আমারও অনুকূল হয়েছিল, অর্থাৎ জীবনের আর্থিক উন্নতির জন্য একবার একটি চান্স পেয়েছিলাম। পুরুষকারের অভাব ছিল না, বরং কয়েকজন কৃতি পুরুষের আনুকূল্য লাভ করেছিলাম। তবু যেন সব ভেস্তে গেল। ফিল্মের কথা বলছি, বেশি দিনের কথা নয়। উত্তর কলকাতার অনেকেরই মনে আছে হয়তো, সোনারে পিকচার্স নামে একটি সবার চিত্রগ্রহণ প্রতিষ্ঠানের একজন স্বত্বাধিকারী আমাকে বললেন যে তারা অমৃতলাল বসুর খাস দখল নাটক খানি সবার চিত্রে রূপায়িত করতে প্রয়াসী হয়েছে। ওই চিত্রনাট্য
রাজর্ষি মনমোহন মাইতির ভূমিকায় তারা নির্বাচিত করেছেন আমাকে। আর তারা আমার নারী প্রগতি গানটিও চিত্ররূপ দেবেন এইরূপ ইচ্ছা করেছেন। নারী প্রগতি সম্বন্ধে কথা হলো, আমি পর্দার আড়াল থেকে গানটি গাইব, আর পর্দার উপরে রানীচন্দ্র আর উষাবতী যথাক্রমে দাদামশাই ও দিদিমার মুখ অভিনয় করবেন। রানীচন্দ্র মানে বুঝতে পারছেন তো, রানীচন্দ্র রবীন্দ্রনাথের সঙ্গীত, চিরসঙ্গী রানীচন্দ্র। হ্যাঁ, আমি গানটা গাইব আড়াল থেকে, নারী প্রগতি আর রানী 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 ও রানীচন্দ্র না, সরি, রানী দত্ত, রবীন্দ্রনাথের সঙ্গী নয়, আমি ভুল বলেছি। রানী দত্ত আর উষাবতী যথাক্রমে দাদামশাই ও দিদিমার মুখ অভিনয় করবে। খাস দখল চিত্র দেখানোর পূর্বে দেখানো হবে আমার নারী প্রগতি। আমি অবিলম্বে রাজি হয়ে গেলাম। তারা আমাকে যেতে বললেন তাদের স্টুডিওতে। স্টুডিওর বেশি দূরে নয়, আপার সার্কুলার রোড আর গ্রে স্ট্রিটের মোড়ে। সেখানে এককালে মায়াপুরী সিনেমা ছিল। সিনেমা বন্ধ হওয়ায় সেখানে এই সোনারে পিকচার স্টুডিও প্রতিষ্ঠিত হয়েছে। খাস দখলের রিহার্সাল আরম্ভ হলো। মাইতির ভূমিকা আমি গ্রহণ করলাম, সঙ্গে সঙ্গে নারী প্রগতিও চলল। খাস দখলের পরিচালক হলেন চানি দত্ত, ও রানী দত্ত না, চানি দত্ত। চানি দত্ত, রানী না, চানি দত্ত। একদল পরীক্ষামূলক প্রচেষ্টা বোধহয় সিনেমা জগতে কখনো, এইরূপ পরীক্ষামূলক প্রচেষ্টা বোধহয় সিনেমা জগতে কোথাও কখনোই হয়নি। যারা অর্থ ব্যয় করেছেন তাদের কখনো এ বিষয়ে অভিজ্ঞতা ছিল না। চানি দত্তের পরিচালনা দেখে এইবার সবে হাতে করি। ইতিপূর্বে কোনো সবার চিত্র পরিচালনা করেনি চানিচন্দ্র। আবার যে যন্ত্রটিতে চিত্রগ্রহণ কার্য সম্পন্ন হচ্ছে সেটিও পরীক্ষামূলক, বুঝুন। এছাড়া গ্রে স্ট্রিট ও সার্কুলার রোডের সংযোগস্থলে কোলাহলপূর্ণ স্থানে এই জাতীয় প্রতিষ্ঠানও পরীক্ষামূলক, সবই পরীক্ষামূলক। আমিও পরীক্ষামূলক ভাগ্য নিয়ে এই প্রতিষ্ঠানে যোগদান করেছি, দেখি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারি কিনা। অতিরিক্ত শক্তিসম্পন্ন বৈদ্যুতিক আলোকে আমার মাথা ছুঁল। কোম্পানির স্বত্বাধিকারীদের কপাল পুড়িয়ে চিত্রগ্রহণ কার্য কয়েক মাসের মধ্যে সম্পূর্ণ হয়ে গেল। সম্পূর্ণ হয়ে যাওয়ার পর সংবাদপত্র এবং শহরের প্রাচীর গাত্রে বিজ্ঞাপিত হলো মুক্তি দিবসের শুভ সংবাদ। আত্মীয় স্বজন বন্ধু বান্ধব নিয়ে গেলাম নিজের অভিনয় দেখতে এবং সকলকে দেখাতে। উত্তর কলিকাতায় একটি সিনেমা গিয়ে ছবির প্রদর্শনী হবে। জাঁকিয়ে বসলাম সকলে। যবনিকা অপসারণের পর আমাদের চক্ষুর সম্মুখে রূপালী পর্দায় ফুটে উঠল নারী প্রগতি। আমি নিজে পর্দার আড়াল থেকে গাইছিলাম বলে তেমন উৎসাহ পেলাম না ছবিটিতে। পরে খাস দখল আরম্ভ হলো। এই পরীক্ষামূলক ছবি গোড়া থেকে শেষ পর্যন্ত দর্শকদের ধৈর্যেরও পরীক্ষামূলক হয়ে পড়ল। এই পরীক্ষামূলক ছবি গোড়া থেকে শেষ পর্যন্ত দর্শকদের ধৈর্যের পরীক্ষামূলক হয়ে পড়ল। পরিচালনা, অভিনয় ও চিত্রনাট্য এসবের কোনো ত্রুটি ধরবার কিছুমাত্র উপায় নেই, কারণ একটি দৃশ্যরূপে দেখা গেল না। সিনেমা তুলেছে কিন্তু কোনো দৃশ্য আর দৃশ্যরূপে দেখা গেল না। হ্যাঁ, একটি দৃশ্যরূপে সুস্পষ্টরূপে দেখা গেল না। একটি শব্দ সুস্পষ্টরূপে শোনা গেল না। সব পরীক্ষামূলক তো, প্রথম করছে, কোনো অভিজ্ঞতা নেই। একটি দৃশ্য সুস্পষ্টরূপে দেখা গেল না বা একটি শব্দ সুস্পষ্টরূপে শোনা গেল না। মাইতির ভূমিকায় আমি গিয়েছিলাম করো করো আরোহণ প্রেমের স্পন্দনে গানটি। সবই আমার মাটি মারা গেল। নিজের অভিনয় দেখলাম। কুয়াশার ভেতর দিয়ে ভূতের মতন সব যেন চলেছি। কুয়াশার ভেতর দিয়ে ভূতের মতন যেন সব চলেছি। এই চলার সঙ্গে সঙ্গে সবার চিত্রপথে আমার চলবার আশাও কিছু পঞ্চভূতে মিলিয়ে গেল। কি কাণ্ড হয় মানুষের জীবনে, কত রকম কাণ্ড হয়। এটা সত্যিটা বলে ভূতের একটা হেঁটে লাগিয়ে দিতেন, বুঝতে পারছে। মানুষের জীবনে কত রকম কাণ্ড, কত আশা নিয়ে এগিয়ে গেছে। আর সবাই যারা পাঠ করে সবাই নিয়ে দেখার কথা, কাউকে দেখাও আলাদা আলাদা ভূতের মধ্যে সবাই এদিক ওদিক করছে।